জুলাই সনদের দাবি আদায়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির। রাষ্ট্রকাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগোচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় ৪ জন রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা। সংগঠনের নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থার আহ্বান। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জনকে ছাড়পত্র। এখনও সংকটাপন্ন 4 জন, 23 জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন। কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনী শ্রদ্ধা। একনেকে অনুমোদন পায়নি ৩৬ জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ ও সমীক্ষা যাচাইয়ে অসঙ্গতি জানালেন উপদেষ্টা। অহেতুক খরচের বিআরটি প্রকল্প গলার কাটা। এবং কানাডা, দুবাই, কাতারের সাবেক বিমান বাহিনীর প্রধানের সম্পদের খোঁজ। দেশেও ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য দুদকে। রিমান্ডে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আর সোমবারের মধ্যে জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন কমিশন সহসভাপতি। তিনি বলেন, ২০টি বিষয়ের মধ্যে 10টিতে একমত নেতারা। বৈঠকে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করায় একমত হলেও নিজেদের সুপারিশ তুলে ধরে বিএনপি, জামায়াত ও এনসিপি। ৩ দিন বিরতির পর রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে রাত ৮টা পর্যন্ত চলে আলোচনা। স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করায় একমত হলেও নিজেদের সুপারিশ তুলে ধরেন বিএনপি, জামায়াত ও এনসিপি। বেশ কয়েকটি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। তাদের কার্যকরী কি হবে, দায়িত্ব কি হবে, কিভাবে সেই ফাংশনগুলো ডিসচার্জ করবে, তদন্ত কিভাবে হবে ইত্যাদি বিষয়গুলো আইনে নির্ধারিত হবে এবং তখন যেন তাদের প্রস্তাবিত এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আজকে যত লম্বা আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় গিয়েছে প্রস্তাবটা ছিল অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট। পরে একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব সবার সাজেশন ইনক্লুড করে করেছে। দল, গোষ্ঠী বা কোনো কর্তৃপক্ষ কারো চাপে পরে যদি আইনানুগ সিদ্ধান্তের বাইরে গিয়ে পুলিশকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যাদের উপরে এই চাপটা প্রয়োগ করা হলো, সেই পুলিশ বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু এই কমিশনের কাছে এসে অভিযোগ করতে পারবেন। তবে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি ও সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। পিআর পদ্ধতি হচ্ছে আগামীতে কালোবাজারি, হানাহানি, মারামারি, দুর্নীতিবাজদের জন্য একটা মোক্ষম হাতিয়ার। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আবারও চাই। এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ। আগামী ফেব্রুয়ারির এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো তার মনোনয়নের কমপক্ষে 15% প্রত্যক্ষভাবে নারীদেরকে আসনে মনোনয়ন দিতে পারে কিনা। 19তম দিনের আলোচনা শেষে কথা বলেন কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, 4টি বিষয় আলোচনার মধ্যে 2 বিষয়ে একমত হয়েছে সবাই। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন। আজকের দিনে যে 2টো বিষয় ঐকমত্য হয়েছে, সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সংলাপের 20তম দিনে সোমবার রাষ্ট্রপতির ক্ষমতা ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে আলোচনা হবে। নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকেই বিএনপি সচেতনভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার মহাখালীর ব্রাক সেন্টারে এক সেমিনারে কথা বলেন তিনি। সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই 31 দফা প্রণয়নের কথা জানান মির্জা ফখরুল। এদিকে ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত।
রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, যাতে অংশ নেন বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা। আলোচনা করেন উন্নয়ন প্রকল্প ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। নানান মাত্রা রূপ লাভ করছে। যাতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনার জন্য সচেতনভাবে বিএনপি এগোচ্ছে বলে জানান মির্জা ফখরুল। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি যাদের নির্বাচন ভীতি রয়েছে তাদের ভোটে অংশগ্রহণ না করার পরামর্শ দেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে 2024 সালের আয় ব্যয়ের হিসাব দাখিল করে বিএনপি। ইসি সচিবের কাছে বার্ষিক আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত অডিট রিপোর্ট তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট অনুযায়ী অভ্যুত্থানের বছর দলটির আয় 15,65,94,842 টাকা, যার মধ্যে দলটি ব্যয় করেছে 4,80,04,820 টাকা। এ ব্যাপারে রিজভী আহমেদ জানান, সদস্য নবায়নের কারণে দলের আয় বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, এটা হচ্ছে আমাদের সোর্স। এ সময় তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করছে, যেগুলো অন্তর্বর্তী সরকারকে মোকাবিলার আহ্বান জানান রিজভী। তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রয়োজন। নেত্রকোনায় পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। এরপর শেরপুরে পথসভায় দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন বন্ধ করে ক্ষমতা বন্টন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন তিনি। লক্ষ্য তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গঠন। জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রোববার দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনের কর্মসূচি শুরু হয় নেত্রকোনায়। দুপুরে পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা ফ্যাসিস্ট হয়ে ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। জুলাই সনদের দাবিতে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিকেলে পদযাত্রা পৌঁছায় শেরপুরে। সেখানে পথসভায় দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতিকে দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। আর নাহিদ ইসলাম দ্রুত সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতায়ন না করে ক্ষমতা বন্টন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দেন। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। এই দিল্লির থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা সোমবার জামালপুর ও ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নিব না। ওবায়দুল হক, সময় সংবাদ। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠন। রোববার রাতে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা এনসিপি নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
নেত্রকোনায় এনসিপি জুলাই পদযাত্রার পথসভায় দেয়া বক্তব্যে 10 ট্রাক অস্ত্রের চালানের বিষয়ে লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অস্ত্র হ্যান্ডেল করতে না পারলে তিনি অস্ত্র এনেছিলেন কেন? গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 4 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কাজ বন্ধে কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান তার। গ্রেফতারের হুমকি দিয়ে গেল 17 ও 19 জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে 2 দফায় 90 লাখ টাকা দাবি। পুলিশের সহায়তায় শনিবার রাতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ 5 জনকে। রোববার দুপুরে তাদের আদালতে তোলার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তোপের মুখে পড়েন আসামিরা। পরে শুনানি শেষে 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত। গ্রেফতার আমিনুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন। এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ঘটনায় শনিবার 5 জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। রোববার সন্ধ্যায় শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিতের ঘোষণা দেন সভাপতি রিফাত রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। রাজনৈতিক দলের ছত্রছায়ায় অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অভিযোগ করে রিফাত রশিদ বলেন, সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ ঠেকাতে সব কমিটি স্থগিতের এই সিদ্ধান্ত। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারক ও বাহক হিসেবে থাকার জন্য, এই গণ অভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য, প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না। সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আপনারা আমাদেরকেও জানাবেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। একনেকে অনুমোদন পায়নি 36 জুলাই আবাসন প্রকল্প। প্রস্তাবিত বরাদ্দ ও সমীক্ষা যাচাইয়ে অসঙ্গতি থাকায় এই প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। রোববার দুপুরে একনেক সভা শেষে তিনি জানান, অহেতুক খরচ আর সঠিক পরিকল্পনা না থাকায় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিআরটি প্রকল্প। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য 804টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য 2025-26 অর্থ বছরের প্রথম একনেক সভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি সভায়। রোববার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, 36 জুলাই আবাসন প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় রয়েছে। পরিকল্পনা মাফিক প্রকল্প প্রস্তাবে ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখন গ্রহণ করিনি, তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপরিকল্পিত নকশা আর অহেতুক খরচে নির্মাণাধীন গাজীপুর এয়ারপোর্ট বিআরটি লাইন দানবীয় প্রকল্পে পরিণত হয়েছে। এই প্রকল্পের নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও বিদেশি পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে, আসলে মূল নকশা কারা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে, কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা, কারা এতে চড়বে। অন্তর্বর্তী সরকারের 12তম একনেক সভায় 8149 কোটি টাকা ব্যয়ে 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
মার্কিন শুল্ক ইস্যুতে তৃতীয়বারের মতো দর কষাকষির সুযোগ পেয়েছে বাংলাদেশ। 29 ও 30 জুলাই বৈঠকে অংশ নিতে কাল বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবারের আলোচনায় মার্কিন শুল্ক হার ভারত ও ভিয়েতনামের চেয়েও কমবে বলে আশা বাণিজ্য সচিবের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানির তুলনায় দেশটিতে পণ্য রপ্তানি অনেক বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে সদ্য বিদায়ী 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে $250 কোটি পণ্য আমদানি হলেও দেশটিতে রপ্তানি ছিল প্রায় $876 কোটি পণ্য, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $626 কোটি। এই বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়েই 1 আগস্টের মধ্যে আলোচনার সুযোগ রেখে রপ্তানি পণ্যের উপর 35% পাল্টা শুল্ক আরোপ করে প্রধান উপদেষ্টাকে চিঠি দেয় মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে 2 দফা আলোচনায় কোনো ফল না আসায় অনেকটা হতাশ হলেও শেষ মুহূর্তে 3য় দফায় আলোচনার ডাক পেয়েছে বাংলাদেশ। 2 দিনব্যাপী বৈঠকে অংশ নিতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনায় আরোপিত শুল্ক হার পার্শ্ববর্তী দেশের চেয়ে কমবে বলে আশা বাণিজ্য সচিবের। কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়। সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। তারা আমাদের পজিশনগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে আমরা তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, মার্কিন বাজার থেকে তুলনামূলক বেশি দামে গম, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করা হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি, 2-1 বছরের মধ্যে কিছু পাবো। গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। তুলা কেনার প্রসঙ্গ আগেই প্রায় চূড়ান্ত করেছি। একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে। আগামী 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেয়ার কথাও জানান বাণিজ্য সচিব। বাড়বে এবং সেভাবে বাড়লেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত সংস্থা। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের বিভিন্ন আলামত সংগ্রহ করে তারা। তদন্ত সংস্থা জানিয়েছে স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। এদিকে এখনও দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থী ও অভিভাবকদের। মানসিক ট্রমা কাটাতে স্কুলের পক্ষ থেকে কাউন্সেলিং করানো হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন অংশ। মেটাল ডিটেক্টরের মাধ্যমে টুকরোগুলো উদ্ধার করছেন বিমান বাহিনীর সদস্যরা। রোববার সকালে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করেন বিমান বাহিনীর তদন্ত সংস্থার সদস্যরা। ক্ষত বিক্ষত শ্রেণীকক্ষ, দুর্ঘটনাস্থল সহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন তারা। পরে তা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনো মানসিক ধকল কাটেনি শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্টদের। এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, স্কুলের ওপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা। ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি তৈরি হয়নি। বই পড়তেছিলাম তখন এই বিমানটা বিধ্বস্ত হয়েছে। যে বাবা মায়ের সন্তানরা মারা গেছে তাদের জন্যই আমরা অনেক শোকাহত। শব্দ পাইলেই ভয় লাগে যে কখন যেন আবার কি দুর্ঘটনা ঘটে। ছোট ছোট ভাই বোনরা, ফ্রেন্ডসরা যে মারা গেছে, সবাই অনেক অবস্থা খারাপ। এই নিয়ে আমরা অনেক কষ্টে আছি, মানে আমাদের বলার মতো, বোঝানোর মতো না। 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভবনটি হস্তান্তরের পর এর ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। স্কুল কর্তৃপক্ষ খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা জানালেও অভিভাবকদের প্রত্যাশা আরেকটু সময় নেওয়া হোক ক্লাস শুরুর বিষয়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া স্কুলের অফিস সহকারী মাসুমা বেগমকে তার
গ্রামের বাড়ি ভোলায় দাফন করা হয়েছে। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। এদিকে টাঙ্গাইলে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু তানভীর আহমেদ ও হুমায়রার পরিবারকে সমবেদনা জানান বিএনপি নেতাকর্মীরা। জীবনযুদ্ধে হেরে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মাসুমা বেগম। কর্মস্থলে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে হারান নিজের জীবন। শনিবার রাতে মাসুমার মরদেহ গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে পৌঁছালে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রোববার সকালে মাসুমা বেগমের জানাজা শেষে লাশ দাফন করা হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ হওয়ার 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমা। শিক্ষার্থীর বাঁচাইতে আমার মার প্রাণ গেল। কিছু নেই যে এক করে জায়গা জমি বেচিয়া ওনা করে যে এই একটা গরুটি দিব এমন কিছু নেই। তাদের পরিবারের পাশে থাকার জন্য এবং সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেব। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে নিহত শিশু তানভীর আহমেদ এবং সখীপুরে শিশু হুমায়রার বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এ সময় ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ ঘাঁটি না রেখে বিকল্প জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এখানে এইটা চলছিল তখন হয়তো ঘনবসতি ছিল না, তবে ইদানিং কালে এটা এখানে করা উচিত হয় নাই। এটা তো মধুপুর আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা সেখানে করতে পারতো। অন্যদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এরপর নিহতের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রক্তিম জুলাইয়ের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিবিতে আনা হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানান আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করতেই 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 24-এর 27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জানব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। হামলা, মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ককে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভুগছিল, তাই তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতে কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেওয়া অব্যাহত রাখেন, পাল্টা বক্তব্য আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে 9121 জন গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় 2500-এর অধিক মানুষ, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 210 জনে। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানায়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুদক। এদিন হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকে অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অনিয়মের মাধ্যমে অন্তত 3,000 কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদক মহাপরিচালক জানান, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। আরও অনেকগুলো অভিযোগ নিয়ে যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারবো। এদিন ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি লেবেল আর নামি দামি ব্র্যান্ডের মতো আকর্ষণীয় মোড়ক ভালো করে খেয়াল না করলে চোখ এড়িয়ে যায় নামের বানানের কারসাজি। নেই বিএসটিআই এর অনুমোদন, তবুও পাইকারি থেকে খুচরা সব বাজারেই দেদারসে চলছে এসব প্রসাধনী পণ্যের বেচাকেনা। যদিও বিক্রেতাদের দাবি বেশিরভাগই আমদানি করা চীনা পণ্য। বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না এসব পণ্যের বিক্রি। তাই আসল পণ্য কিনতে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। অন্তরা সেনের রিপোর্ট। ফাউন্ডেশন থেকে আইশ্যাডো, সিরাম থেকে সানস্ক্রিন, সাজসজ্জায় প্রয়োজনীয় প্রসাধনী পণ্যে ঠাসা পুরান ঢাকার চকবাজারের এসব দোকান। প্রথম দেখাতে মনে হবে নামি দামি কোনো ব্র্যান্ডের পণ্য এগুলো, তবে একটু খেয়াল করলেই ধরা পড়ে নামের বানানের কারসাজি। একটি বর্ণের হেরফের করে যেমন বানানো হয়েছে নতুন নাম, তেমনি ডিজাইনও করা হয়েছে প্রায় হুবহু বিদেশি ব্র্যান্ডের আদলে। আমার হাতে দুটি বিদেশি কোম্পানির লিপস্টিক রয়েছে। একটিতে আমদানিকারক প্রতিষ্ঠান, বাজারজাতকারী প্রতিষ্ঠান, মেয়াদ উত্তীর্ণের তারিখ সবই উল্লেখ রয়েছে, সঙ্গে বিএসটিআই এর সিলও দেওয়া আছে। কিন্তু আমার বাঁ হাতের লিপস্টিকে নেই এই ধরনের কোনো তথ্য। তবুও পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেটে পাইকারি দরে বিক্রি হচ্ছে এসব প্রসাধনী। কসমেটিক প্রোডাক্টগুলো যা আছে এগুলো সব বাইরের থেকে চায়নায় ইম্পোর্ট করে, এই জন্য চায়না থেকেই আসে। তাদের দাবি, সত্যতা যাচাইয়ে যেতে চাই মান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা বিএসটিআই এ। পণ্যের গায়ে লেখা নাম অনুসন্ধান করে সংস্থাটি জানালো, অনুমোদন নেই কোনোটিরই। মানহীন এসব পণ্যের বিক্রি বন্ধে গেল অর্থ বছরে 62টি অভিযান চালিয়েছে তারা। এ সময় 67টি মামলা, সিলগালা করা হয়েছে 2টি প্রতিষ্ঠান। 50 লাখ টাকার বেশি মূল্যের নকল কসমেটিক্স পণ্যের বোতল ও লেবেল ধ্বংস করার পাশাপাশি আদায় করা হয়েছে 26 লাখ টাকার বেশি জরিমানা। তবে অসৎ ব্যবসায়ীদের নিত্য নতুন কৌশলের কাছে হার মানতে হচ্ছে বলে জানান বিএসটিআই এর পরিচালক। যারা ইম্পোর্ট করছে অথবা যারা অবৈধ উপায়ে নিয়ে আসছে তাদেরকে যদি আমরা ধরতে পারতাম, তাহলে তো এটা সম্পূর্ণ প্রোডাক্ট সিল করে ইভেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আমরা কঠোর ব্যবস্থা নিতে পারতাম। প্রবলেমটা হচ্ছে যে তারা যখন নিয়ে এসে এরা দোকানে দিয়ে দেয়। এসব নকল পণ্যের বাজার রোধে তৎপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। গেল জুন পর্যন্ত 1 বছরে প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যে ভেজাল বিরোধী 744টি অভিযান করেছে সংস্থাটি। জরিমানা করেছে প্রায় 63 লাখ টাকা। ভেজালের অভিযোগ এসেছে 583টি, যার মধ্যে সমাধান হয়েছে 433টি। নকল পণ্য থেকে বাঁচতে প্রসাধনী কেনার ক্ষেত্রে ভোক্তাদের যাচাই বাছাই করার পরামর্শ সংস্থাটির মহাপরিচালকের। যিনি ক্রেতা, প্রথমত তার একটা দায়িত্ব আছে সব সময় বেছে যেটা বেস্ট ওয়ান সেটা ক্রয় করা। দীর্ঘমেয়াদী ক্ষতির দিক বিবেচনায় ভেজাল প্রসাধনী পণ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শহরের ফুটপাত যেন এখন পথচারীর নয়, বরং অন্য যে কোনো কিছুর জন্য বরাদ্দ। হাঁটার জায়গা খুঁজতে গিয়ে থেমে যেতে হয়। মোড় ঘুরতেই সামনে দোকান, পার্কিং বা নির্মাণ সামগ্রী। পরিকল্পনাবিদ বলছেন, এই বিশৃঙ্খলার মূলেই রয়েছে সমন্বয়হীন নগর পরিকল্পনা।
সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদের বদলে হকারদের পুনর্বাসনে জোর দেয়া হচ্ছে। আশরাফুল ইসলামের ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন। হকার, দোকান, গাড়ির পার্কিং, নার্সারি কিংবা নির্মাণ সামগ্রীর দখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। শুধু নেই পথচারীর হাঁটার জায়গা। ঢাকা শিশু হাসপাতালের সামনের ফুটপাত যেন এক বাজার। রোগীর সঙ্গে থাকা স্বজনেরা এখানে খুঁজে পান না হাঁটার জায়গা। মানুষ যে চলাফেরাই না করতে পারতো, ফুটপাতের দোকান ব্যবসা করার জন্য তাদের মার্কেট ভাড়া করুক। শহরের ফুটপাত আয় উপার্জনেরও জায়গা। মিরপুর 10 নম্বরে ফুটপাত ছাড়িয়ে সড়কেও ঠেকেছে হকারদের রাজত্ব। পথচারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে রাস্তার মধ্য দিয়ে হাঁটতে। ফুটপাত তো নাই, ফুটপাতের পরে রাস্তারও অর্ধেক জায়গা নিয়েছে। মানে অভ্যস্ত হয়ে গেছি, অ্যাবনর্মালিটি বাংলাদেশে এখন নরমালিটি হয়ে গেছে। হকারদের দাবি যথাযথ বিকল্প জায়গা না থাকায় ফুটপাতের বাইরে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। উচ্ছেদ করে উড়ায় আবার বসি। একদিকে জীবিকা নির্বাহের তাগিদ, অন্যদিকে চলাচলের অধিকার। এই দুয়ের টানাপোড়েনে প্রতিনিয়ত হোঁচট খায় শহর। ফুটপাত ব্যবস্থাপনায় নেই কোনো টেকসই সমাধান। হকাররা বলছেন এই ফুটপাতই তাদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা। অন্যদিকে পথচারীরা বলছেন প্রতিদিন এই ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া যেন নাজেহাল হওয়ার এক অবধারিত অভিজ্ঞতা। নারীর জন্য দিনে দিনে অনিরাপদ হয়ে উঠছে ফুটপাত। প্রায় জুটছে অশালীন দৃষ্টি, কটু মন্তব্য, ইচ্ছাকৃত ধাক্কা বা গা ঘেঁষে চলা। একে তো ব্যাগ অনেক বেশি সাবধানে রাখতে হয়, বারবার চেক করতে হয়, একবার যাচ্ছে আবার আসছে, মানে সেম লোকটাই, কোনো কাজ নাই, শুধু শুধু মেয়েদের পেছনে ঘুরঘুর করতেছে। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও ফুটপাত ব্যবস্থাপনায় নেই টেকসই পরিকল্পনা। ঢাকা শহর তো আসলে সারা বাংলাদেশি সকল হকারকে অ্যাকোমোডেট বা ধারণ করতে পারবে না। তাহলে আমাদের সেই পরিকল্পনা দরকার যে কোথায় বসাবো, কোথায় বসাতে দিব না, এবং প্রশাসনকেও সর্বোচ্চভাবেই সেই ডিজাইন এবং প্ল্যানিং অনুযায়ী ফুটপাতকে বসানোর একটা নীতিমালা তৈরি করতে হবে। চলাচলের উপযোগী ফুটপাতের কোনো তথ্য দিতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে আমরা তাদেরকে উচ্ছেদ করব, তাদেরকে পুনর্বাসনের জন্য একটা লোকেশন দিয়ে দেব, অথবা তাদেরকে বলবো আপনারা যদি নতুন জায়গায় যেতে না চান, যেটা উত্তরাতে আমাদের প্রশাসক ব্যবস্থা করছেন, তাহলে তারা ভিতরের গিয়ে রাস্তায় যাতে গিয়ে আপাতত তারা বসে। যতদিন না ফুটপাতকে নাগরিকের চলাচলের অধিকার হিসেবে দেখা হবে, ততদিন শহরের হাঁটার পথও রয়ে যাবে সংকুচিত। পরিকল্পনা আর বাস্তবায়নের ব্যবধান কমবে কিভাবে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে ফেরে নগরবাসী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও এখনও উত্তাল রয়েছে সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তছনছ রাস্তাঘাট, ঝাউগাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। জিও ব্যাগও ঠেকাতে পারছে না ভাঙন। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। কক্সবাজার সমুদ্র সৈকতের শতাধিক ঝাউগাছ উপড়ে পড়েছে, আর বালিয়াড়ির ভাঙন আরও তীব্র হয়েছে। সাগর উত্তাল থাকায় প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল, ঝুঁকিতে পড়েছে মেরিন ড্রাইভ। এরই মধ্যে 3টি অংশে দেখা দিয়েছে ভাঙন। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই যেন আরও ভয়াবহ হয়ে ওঠে এই ভাঙন। তবে এবার ভাঙনের মাত্রা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। স্থানীয়রা বলছেন উচ্চ জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে জিও ব্যাগও ঠেকাতে পারছে না ভাঙন। উপড়ে পড়ছে একের পর এক ঝাউগাছ। জোয়ারের পানি আইসা এখানে ফালা দিছে। সাগর তো আগে অনেক দূরে ছিল, এখন সাগর এখানে পাশে এসে মানে কি সবকিছু ভেঙে ফেলতেছে। পানির বেশি হওয়াতে নিচেগুলো কাটা যাচ্ছে না। তবে প্রশাসন বলছে বর্ষা মৌসুম শেষ হলেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু জায়গায় যে প্রোটেকশন দেওয়া দরকার সেখানে কিন্তু জিও ব্যাগ দেওয়া আছে। আর এই বর্ষাকালটা চলে গেলে সেখানে যদি আরও কোনো জায়গায় যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা পরিবেশ ঠিক রেখে আমরা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করব। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে পথচারীদের। গাড়ি চালাইতে কষ্ট, মানুষ চলাচল করতে পারছে না। মানে কাতালগঞ্জে আছে, কাতালগঞ্জে এই রোড আছে, পরের রোড আছে, পরের রোডে নাই। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। খুলনায় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। রোববার সকালে শহরের প্রবেশদ্বার গল্লামারি এলাকায় এ অভিযান চালানো হয়। এখন পর্যন্ত নির্মাণাধীন সেতুর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 48 থেকে 50টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে 1.2 কিলোমিটার সড়কটিতে থাকা বাকি 122টি স্থাপনা সরানো হবে বলে জানায় সড়ক বিভাগ।
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা জানান, রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার অভিযান শুরু করে, কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভরে যায়। উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। পরে রাত 12টায় উদ্ধার কাজ স্থগিত করা হয়। খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, এতে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের উগদছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে যান। এ সময় সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে জেএসএস গ্রুপের 20 জনের একটি দল খুকু চাকমাকে গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে পানছড়ি থানা পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুইডেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত বিশ্বের অন্যতম একটি মডেল হিসেবে বিবেচিত হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে জরুরি সেবার প্রতিটি ধাপে রয়েছে ডিজিটাল প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে জরুরি সেবা সহ প্রতিটি ধাপে আছে সুসংগঠিত এবং প্রযুক্তির সমন্বয়। সাধারণত চিকিৎসার জন্য প্রত্যেক নাগরিক নিজেদের অঞ্চলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিবন্ধন করেন। চিকিৎসা নিতে ফোনে বা অনলাইনে একজন নার্সের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি রোগের ধরন দেখে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে এই রোগীকে বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে নাকি জরুরি বিভাগে। সুইডেনের স্বাস্থ্যসেবা পুরোপুরি একটি নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়। একজন রোগী যেখানেই যান না কেন তার মেডিকেল হিস্টরি, প্রেসক্রিপশন, এমনকি ল্যাব রিপোর্টও একই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকে। প্রয়োজনে সরাসরি ইমার্জেন্সিতে যাওয়া ছাড়াও নির্দিষ্ট নাম্বারে কল করে অতি জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে দেশটিতে। এখানে রোগী সরাসরি রিসেপশনে আসতে পারেন, রোগী টেলিফোন করে নার্সের সাথে কথা বলতে পারে, অথবা চ্যাট অপশনের মাধ্যমেও নার্সের সাথে যোগাযোগ করে তার উপসর্গগুলো জানাতে পারে। এআই, যেখানে রোগী তার উপসর্গগুলো যখন লিখবে ইন্টারনেটে, তখন এআই এর মাধ্যমে সেই উপসর্গগুলো যাচাই বাছাই করে কত দ্রুত রোগীকে বেস্ট সেবাটা দেওয়া যায় সেটাও রোগীর সাথে সাথে হাতে পেয়ে যায়। সুইডেনের মতো করে বাংলাদেশেও যদি রোগীর মেডিকেল হিস্টরি, প্রেসক্রিপশন ও ল্যাব রিপোর্ট একটি ডিজিটাল সিস্টেমে রাখা যায়, তবে ভুল চিকিৎসা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলছেন সুইডেনের চিকিৎসা কেন্দ্রের এই পরিচালক। বাংলাদেশে এখন সব হাসপাতালে এবং সরকারি বেসরকারি সব হাসপাতালে এই জার্নাল সিস্টেম আছে, বাট এটা যদি এমনভাবে তৈরি করা হয় যে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতাল জার্নাল সিস্টেমে ঢোকা যাবে বা বেসরকারি থেকে সরকারি হাসপাতাল জার্নাল সিস্টেমে ঢোকা যাবে, ইন্টারনেটের মাধ্যমে, সার্ভারের মাধ্যমে দুইটা সব জার্নাল সিস্টেমকে একটা প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসা যায়, তাহলে সবার জন্য খুবই ভালো হবে, রোগীদের জন্য খুবই সুবিধা হবে। সুইডেনের স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারও দিন দিন বাড়ছে। চ্যাটবট এবং এআই অ্যানালাইসিসের মাধ্যমে রোগ নির্ণয়ের প্রাথমিক কাজগুলো সহজ করে দিচ্ছে প্রযুক্তি। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যুদ্ধ পরবর্তী 80 বছরে 69 বার সরকার পরিবর্তনের দেশটিতে টানা 1000-এরও বেশি সময় ধরে ক্ষমতায় তিনি। বাড়ছে তার জনপ্রিয়তা আর কর্মসংস্থান বৃদ্ধিতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে 2022 সালে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনি। এই জুলাই পেরিয়েছেন 1000 দিন। জনমত জরিপ বলছে ইতালির 63% নাগরিক মেলোনির কাজকর্মে সন্তুষ্ট। কট্টর ডানপন্থী নেতা হিসেবে প্রথমে কিছুটা শঙ্কিত থাকলেও দেশটির কর্মসংস্থান বৃদ্ধির ফলে খুশি প্রবাসী বাংলাদেশিরা। নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতালিতে প্রথম মেলোনি, তো আমরা চাইবো আমাদের প্রবাসীদের জন্য সে আরো ভালো কাজ করুক। মেলোনি এখন পর্যন্ত যেটা কাজ করেছে তাকে সাধুবাদ জানাই। তবে আমাদের ইতালি প্রবাসী যারা আছেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এবং আরো অন্যান্য অনেক কিছু যেখানে কঠোরতা আছে সেখানে আরো একটু নরমাল করে দেওয়ার জন্য তার কাছে আমরা আন্তরিকভাবে
একটা আবেদন করছি। মেরুনি কট্টর ডানপন্থী হলেও তার সময় দেশটিতে 10 লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে, অর্থনীতি চাঙ্গা, বাজারে বেড়েছে সুযোগ। তবে বিচার বিভাগে হস্তক্ষেপ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্ট সাধারণ মানুষ। ইতালির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে অসামান্য অবদান। মেলুনি সরকারের কঠোর মনোভাবের শিকার হচ্ছেন অনেক বিদেশি। তারপরও ইতালীয় সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের দাবি, আগামী দিনগুলোতে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শ্রমিক ইতালিতে প্রবেশের সুযোগ দেয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ, ইতালি। বাংলাদেশের টানা সিরিজ জয় এশিয়া কাপে সাহস যোগাবে দলকে। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে পরীক্ষা নিরীক্ষা করা উচিত হয়নি বলে মনে করেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে 3 ভেন্যুতে এবারে টি-20 NCL আয়োজন করা হবে বলেও জানান নান্নু, যেখানে নির্বাচকরাও ভালো মানের ক্রিকেটার পেতে পারে বিশ্বাস সাবেক এই নির্বাচকের। শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের টি-20 সিরিজ জয়ের পরিসংখ্যান ছিল হতাশাজনক। শেষ 4টি সিরিজের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছিল লাল সবুজ। তবে লঙ্কা জয়ের পর নতুন করে আশার আলো খুঁজে পেয়েছে টাইগাররা, কারণ আসন্ন টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ শ্রীলঙ্কা। তাই কন্ডিশন আর চেনা উইকেটে কিছুটা সুবিধা পেতেই পারে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস আরও মজবুত করেছে লিটন দাসের দল। তবে শেষ ম্যাচে একাদশে 5 পরিবর্তন এনে পরীক্ষা চালিয়ে বিতর্কের জন্ম দেয় টিম ম্যানেজমেন্ট, যার কড়া সমালোচনা করেছেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টানা সিরিজ জেতাকে ইতিবাচক হিসেবে দেখলেও বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলা উচিত বলে মনে করেন তিনি। অবশ্যই একটা বিরাট অ্যাচিভমেন্ট এটা, যে কোনো সিরিজ জেতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে। তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার, যে বিশ্বকাপের আগে ট্রু উইকেটে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত। শেষ 2 সিরিজে জয় পেলেও ক্রিকেটারদের পারফরমেন্সে ছিল ধারাবাহিকতার অভাব, বিশেষ করে ব্যাটিংয়ে। তাই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 NCL-এ নির্বাচকদের নজর রাখতে বললেন নান্নু। সেখানে অনেক ক্রিকেটার আলো ছড়াবে বিশ্বাস তার। অনেকগুলি প্লেয়ারের কিন্তু টি-20 ফরম্যাটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক। তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে, কারণ সেপ্টেম্বরের 2nd উইক থেকে টি-20 NCL-টা শুরু হবে। তো এই জায়গায় একটা সুযোগ আছে, এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো আমার মনে হয় সিলেক্টরদের জন্য একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করেন। সেপ্টেম্বরের 2য় সপ্তাহে শুরু হবে এবারের NCL-এর আসর। এর আগে 1 ভেন্যুতে খেলা হলেও এবার 3 ভেন্যুতে হবে NCL-এর 2য় আসর। গতবার তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল, এবার আমরা 3টা ভেন্যু অলরেডি চুজ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে, তো সেই হিসাবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। আমার মনে হয় যে এটা কনফার্ম যে 3টা ভেন্যুতেই হবে এবার NCL। আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক এই নির্বাচকের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়লেও সুপার 4-এ কোয়ালিফাই করার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে টাইগারদের ভাগ্য নির্ভর করবে উইকেটের আচরণ বোঝা আর কন্ডিশন বিবেচনায় সেরা একাদশ নির্বাচনের ওপর। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। আফগানিস্তান বাংলাদেশ আপনার সেম স্ট্যান্ডার্ডে আছে এই মুহূর্তে, আর সব দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ, কারণ এই বাংলাদেশ মেন্টালি কিন্তু আপ, বিকজ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে, আপনার এখানে বাংলাদেশে পাকিস্তানের মতো দলকে কিন্তু হারিয়েছে। সো এই মোমেন্টাম যদি আমরা ধরে রাখতে পারি এবং অ্যাপ্রোচ যদি ভালো থাকে, আমরা সেন্সিবল ক্রিকেট খেললে আমার মনে হয় যে আমরা ভালো করব। আর টি-20-তে তো মানে ইউ নেভার নো কে ভালো খেলে, বাট তারপরও আমি মনে করি আমাদের স্থানটা ওদের এই 4টা টিমের মধ্যে বেস্ট। দুবাইতে যদি আমাদের খেলা হয় সেখানে স্পিনিং আমাদের কাজে আসবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কোন ধরনের উইকেটের আচরণটা আপনাকে খেলার আগে বুঝতে হবে এবং কি প্লেয়ারটা হবে, কোন ধরনের প্লেয়ার আপনার ওখানে খেলানো উচিত, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদের দাবি আদায়ে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান এনসিপির।
রাষ্ট্র কাঠামো পরিবর্তনের উপলব্ধি থেকেই সচেতনভাবে এগোচ্ছে বিএনপি। গুলশানে চাঁদাবাজির মামলায় 4 জন রিমান্ডে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা। সংগঠনের নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থার আহ্বান। এবং বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জনকে ছাড়পত্র, এখনও সংকটাপন্ন 4 জন, 23 জনের উন্নতি। নিহত মাসুমাকে ভোলায় দাফন, কুমিল্লায় মাহতাবের সমাধিতে নৌবাহিনীর শ্রদ্ধা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়।